সুপ্রভাত। এমডি শিহাব হোসেন যাত্রা করে সব কিছু কমপ্লেন শুধু দাদুর কাছে। ভেরি গুড। বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কিছু কথা বলেন। দুর্নীতির দেশে দুর্নীতি হবে না কি হবে? যেমন এখানে ইউরোপে বরফ পড়ার দেশ, বরফ পড়বেই। যেখানে যেই দেশে ৯৯% অশিক্ষিত, মূর্খ, বর্বর, দুর্নীতিবাজ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, সে দেশে দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক, তাই না? দুর্নীতি না হওয়াটাই অস্বাভাবিক। তুমি তো দেখি, তুমি আবার নামের আগে এমডি লাগাইছ, তার মানে তুমি মুসলমান, তাই না? এই এমডি মুছে ফেলো, ওখানে এমডি লাগানোর দরকার নেই। পৃথিবীর কোনো দেশে, এমনকি আরব দেশেও যেখানে ইসলামের জন্ম, সেখানে এমডি লেখে না কোথাও। এটা কোথার থেকে যে ভারতবর্ষে এই মূর্খরা লেখে। এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর, এমডি ম্যাডনেস, ঠিক আছে? এগুলো নাম ঠিক করো। না ঢুকতেই রুমে তুমি আইছো, দাদু এই যে মেজাজ খারাপ করে দাও। শব্দ বোমা কি তোমরা এমনিতেই খাও? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করেছ দাদু কেমন আছেন? এটা জিজ্ঞেস করেছ? আমি যে ৩৩ বছর আগে যে দেশটি স্বাধীন করেছি, ৫৩ বছর আগে, এবং দেশ স্বাধীন হওয়ার পর ২০ বছর সে দেশে ছিলাম, আর ৩৩ বছর সে দেশে থাকি না। সেই দেশের টাউট, বাটপার, দুর্নীতিবাজ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ধর্ম ব্যবসায়ী, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে, সহজ সরল ধর্মপ্রাণ মানুষদেরকে অনেক কিছু লোভ, স্বর্গের লোভ, নরকের ভয় দেখিয়ে, ইমোশনাল গেম খেলে তাদের সম্পদ আত্মসাৎ করে। এবং রাজনীতিবিদরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, অশিক্ষিত, বর্বর, পেশি শক্তি, কালো টাকার মালিক যারা, তারাই সংসদের মেম্বার হয়, তারাই মন্ত্রী হয়। চাটুকার, দালাল, প্রতারক, পদলেহী কুকুরেরা, তাই না? সে দেশে তুমি ভালো কিছু আশা করো কি করে? তুমি তো বেকুব, তুমিও তো ধর্মান্ধ। তুমি মুসলমান না? বাংলাদেশে কোনো ইমানদার মুসলমান আছে? এই একটাও নাই, নট এ সিঙ্গেল ওয়ান। একজন। এবং মসজিদের ইমামগুলি সবচেয়ে বেশি খারাপ, মাদ্রাসার হুজুরেরা বেশি। যে যত বেশি বড় ইমাম, যে যত বেশি বড় হুজুর, সে তত বেশি বলৎকার। যে যে বহু বেশি বেশি ছেলেদের বলৎকারী করতে পারে, সে তত বেশি বড় হুজুর, সে তত বেশি। যে যত মেয়েদের ধর্ষণ করে ওড়না গলায় ঝুলিয়ে দিয়ে ওই মাদ্রাসার বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে ঝুলিয়ে রাখে, হত্যা করে, সে বেশি বড় হুজুর, সেই প্রিন্সিপাল হয়, সে বড় ইমাম হয়, খতিব হয়, সে হেলিকপ্টার হুজুর হয়। যে বেশি 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 ধর্ষণ করতে পারে, যে বেশি বেশি বলৎকারী করতে পারে ছেলেদের, সেখানে তুমি কি আশা করতে পারো দুর্নীতি হবে না? আমি জানি, সেটা আমি দেখেছি। বর্তমানে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, সুশিক্ষিত একজন মানবিক মানুষ। তিনি ডেকে নিয়েছেন যে এই মেয়ের প্রশ্নপত্র, উত্তরপত্র ছিঁড়ে ফেলেছেন একজন পরীক্ষক অথবা ইনভিজিলেটর পরীক্ষার হলে। কেন করেছে সেটা তদন্ত হচ্ছে,
সেটা নিয়ে আমি জানি, মোটামুটি অনেক কিছুই জানি। এই সব দুর্নীতির পিছনের কারণগুলো কি? আমাদের শিক্ষা ব্যবস্থা, দেশের রাজনীতি। তুমি জানো মানুষের দেহে যখন অনেক ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়, আমাদের দেহের ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, বাহিরের শত্রু তখন আমাদেরকে আক্রমণ করে। আমাদের দেহের প্রতিটি সেল, এক একটা সেল ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি সেল নিজস্ব গতি আছে, নিজস্ব প্রাণ আছে। কোটি কোটি সেল আমাদের দেহে, মানব দেহে, প্রাণীর দেহে, উদ্ভিদের দেহে, পশুর দেহে। একটা দুইটা সেল না, কোটি কোটি সেল দিয়ে এক একটা দেহ, একটা খাঁচা, একটা বাড়ি, একটা বিল্ডিং করতে যেমন ইট, বালি, সিমেন্ট, রড, কত কিছু লাগে, তাই না? আমাদের দেহ, মানব দেহ সৃষ্টি হতেও এই খাঁচা, এই ঘর, এটাও একটা খাঁচা। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়? খাঁচা পড়ে থাকে, প্রাণ বায়ু চলে যায়। বুঝেছ? প্রাণটা কোথায়, তার কোথায় কোন জায়গায় অস্তিত্ব? কেউ বলে ব্রেইনের ভিতরে, কেউ বলে হার্টের ভিতরে, কেউ বলে প্রতিটি সেলেই প্রাণ। হার্ট কোথায়, হৃদয় কোথায়, রূহ কোথায়, রূহ সম্পর্কে আমাদের নবীজিও সেটা এক্সপ্লেইন করতে পারেননি, কেউ পারেনি। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, গড, খোদা, ঈশ্বর, ভগবান সেভাবে বলে দেয়নি যে তোমার হাতের আঙ্গুলের মাথায় তোমার রূহ, নাকের ভিতরের রূহ, অথবা তোমার গলার ভিতরের রূহ। হার্টের হলো যে সেখানে রক্ত পাম্পিং হয়, এমন করে পাম্পিং হতে থাকে, ব্লাড সার্কুলেশন হয়, ঠিক আছে? সেখানে তখন ব্লাড সার্কুলেশনের সাথে সাথে অক্সিজেন আমাদের ব্রেইনে যায়। যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তখন মরে যায় মানুষ, প্রাণবায়ু বেরিয়ে যায়। এগুলো বুঝতে হবে। তদ্রূপ আমাদের রাষ্ট্রদেহ, সমাজ দেহ, যদি একটা মাছের মাথা পচে যায় পুরো মাছটা পচে যায়, তদ্রূপ আমার দেহ, একজন মানুষের যদি ব্রেন নষ্ট হয়ে যায় তখন সে পাগল হয়ে যায়, তার কোনো সমাজে দাম হয় না, থাকে না, তাই না? যদি একটা মানুষ চরিত্র, যদি এভরিথিং ইজ লস্ট, কখন? ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট। ওয়েলকাম আমার প্রিয় অনেক ভাইয়েরা এসে গেছেন। প্রফেসর রুহুল আমিন সাহেব একজন অনেক বড় বড় মাপের সাংবাদিক। এই স্যালিউট ইউ দাদা। 1 বছর পর তুমি আমাকে এই ভিডিওটা দিয়েছ, আমার মনে হয় তুমি করেছো, এটা 1 বছর আগে দেওয়া উচিত ছিল, তারপরেও দিয়েছ। লেট ইজ বেটার দেন নেভার। আমাদের বাড়ির সেই আমাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু সহ, আর কমান্ডারের কি নাম, শাহজাহান আর সামথিং, মিস্টার শাহজাহান মনে হয়। তো যাই হোক, ওটা দিয়েছ, বাট ওটা ওই সময় দিলে আরও ভালো হতো। তুমি দেওয়ার সাথে সাথেই আমি সেটাকে বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করেছি। এগুলো ইজি হয়, তুমি হাজার কোটি কথা বললা সেটা কোনো কাজ হয় না, বাট উইথ ডকুমেন্ট এইসব ভিডিওগুলো অনেক বেশি কাজ করে। এগুলো শেয়ার করতে সুবিধা হয়, কাউকে কোনো জিনিস বোঝাতে সুবিধা হয়, তাই না? আমার একটা মিটিং আছে, আমি বাইরে যাব, সেই জন্যে একটু স্যুট টুট টাই টুই পরলাম। আচ্ছা, আমি আমার নবীজির রওজা মোবারকের নিচে যেহেতু বসে আছি, তাই না, একটু সুন্নাতে রাসূল। সকালবেলায় উঠে আমি তাহাজ্জুদের নামাজের, আমি মধ্যরাতে ঘুম থেকে উঠি, জিকির করি, তাহাজ্জুদের নামাজের পর ফজরের নামাজ পড়ি, তারপর আবার আমি পবিত্র কোরআন, আল কোরআন থেকে আমি
পড়ি এবং চেষ্টা করি আমি অর্থসহ তর্জমা সহ, যেটাকে বলা হয় তাফসির, তাফসিরুল কোরআন, এগুলো নিয়ে বোঝার চেষ্টা করি। আমি তো আর সর্বজান্তা না, তাই না? এই যে দেখুন, এই কথাগুলোকে নিয়েও, আমার এই কর্মকে নিয়ে অনেকে আবার ব্যঙ্গ বিদ্রুপ করে, বলে কি এই বেটা এখন সারা জীবন আকাম কুকাম করেছে, কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে প্রেম করেছে, সিনেমা করেছে, হলিউডে অভিনয় করেছে, বলিউডে অভিনয় করেছে, তারপরে এই করেছে সেই করেছে, রে বোমা মারছে, ওরে বোমা মারছে, গালি দিছে, প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে, এইসব সব রাজনীতিবিদদেরকে। আমি তো বলেছি ৩৩ বছর আগে আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সকল আমলা, সকল টাউট বাটফার, ধর্ম ব্যবসায়ী, এই সমাজ প্রভুদের, দুর্নীতিবাজ, মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারকদের মুখের উপর পেশাব করে দিয়ে যেই দেশকে আমি স্বাধীন করেছি সেই দেশ থেকে চলে এসেছি। ইয়েস। এবং এখন যেটা বলছি এটা আমার ক্ষোভের কথা, যদিও প্রতি মুহূর্তেই আমার প্রাণ কাঁদে আমার দেশে, আমার সেরিয়ারা গ্রামে। এই যে প্রফেসর রুহুল আমিন সাহেব, তিনি অনেক বড় সাংবাদিক, চিন্তাবিদ, লেখক। তিনি জানেন, তিনি আমার পারিবারিক আত্মীয় এবং তিনি অনেকবার আমাদের গ্রামের বাড়িতে গিয়েছেন, প্রতিবেদন করেছেন, ভিডিও করেছেন। আমার ভাবি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মজুমদার, যিনি সরষা প্রি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি একজন মুজিববাদী কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের। তিনি মারা গিয়েছেন এবং তাকে জাতীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকে, মানে এই সরকার, শেখ হাসিনার সরকার, আমার ভাবিকে ভাতা দেন, এবং মুক্তিযোদ্ধার ভাতা, যদিও আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, অন্য কারো নাম মুক্তিযোদ্ধার লিস্টে নাই। আমার নাম প্রথম গ্যাজেটে, সরকারি গ্যাজেটে ছিল অনেক আগে, আমি দেখেছি, বাট আমি ওই ফর্ম ফিল আপ করি নাই, আমি ভাতা নেওয়ার জন্য যুদ্ধে যাই নাই। অনেকে বলে পান না তাই খান না, পাইলে অবশ্য কাজ হইতো, তাই না? আমার কলেজের কাজে লাগাইতে পারতাম, প্রতি মাসে 20,000 টাকা, অনেক টাকা। তারপরে বিল্ডিং করে দিত, অসুবিধা কি? আসলে আমি দেশে নাই তো, না থাকার কারণে 33 বছর, বোঝেন না? তো আমি সেই দেশে, আমি বলি যেটা ক্ষোভের কথা বলি, যদিও এটা মনের কথা নয়, যে আমি তো দেশে যাবই না, আমার মৃত্যুর পর আমার লাশটাও যেন এই অথর্ব মানুষদের, পশুদের দেশে না যায়। এগুলো আমার ক্ষোভের কথা। আচ্ছা, কালকে আমি পড়ে শুনিয়েছিলাম, কোথায়, প্রয়োজনের সময় হাতের কাছে পাই না, এটা খুব বিরক্তিকর, তাই না? এজন্যই সহকারীর দরকার হয়, তাই না? ইয়াস, পেয়ে গেছি, আমি স্বনির্ভর। কালকে এটা পড়ে শুনাইছিলাম আমার এক বাল্যবন্ধুকে, সে আমেরিকার নাগরিক, বর্তমানে বাংলাদেশে আছে ছুটিতে। আমার সোনার গাঁও লিখেছেন কবি শেফাতুল্লাহ, তার মানে আপনাদের প্রিয় শেফুদা। আমার প্রাণের মাঝে আছে সদা প্রিয় গ্রাম খানি, বীণার মতো বেজে উঠে মায়ের মধুর বাণী। যে মাটিতে ঘুমিয়ে আছেন আমার আপন জন, সে মাটিতে জন্ম নিল কত মহাজ্ঞানী গুণীগণ। স্বাধীনতার সফলতায় হয়নি ধন্য সেই গাঁয়ের মাটি, যে গাঁয়েতে ছিল ৭১-এ মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি। শৈশবকাল কেটেছে আমার যেই চেড়িয়ারা গ্রামে,
এমন সুন্দর গ্রাম কভু দেখিনি ধরা ধামে। ছোট্টবেলার কত না স্মৃতি মনে পড়ে যায়, সেসব স্মৃতি আজও আমায় নীরবে কাঁদায়। যে দেশেই থাকি না কেন যতই দূরে, প্রিয় গ্রামখানি আছে মোর হৃদয় জুড়ে। আমার গাঁয়ের মানুষগুলো কতই না সরল, শত অভাব অনটনেও হয় না তারা গরল। মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেলার সাথী ভাই, যাদের মতন আপন মানুষ কোথাও নাহি পাই। চিরনিদ্রায় শায়িত তাঁরা আমার সোনার গাঁয়, স্বপ্নীল মায়ায় ভরা সবুজ শ্যামল ছায়ায়। মন পবনের নাও তুমি আমায় নিয়ে যাও, নয়ন ভরে দেখব আমি আমার সোনার গাঁও। যে গাঁয়েতে জন্ম নিয়ে ধন্য এ জীবন, সে গাঁয়েতেই যেন হয় আমার মরণ। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই কবিতা, স্বরচিত কবিতা শোনার জন্যে। এই কবিতাটা মূলত যারা প্রবাসে থাকেন, প্রবাসীদের অনেকেই, যেদিন আমি এই কবিতাটা লিখেছি অনেক বছর হয়ে গেছে, 20 বছরের উপর তো হবেই। আমি যেই বাসায় থাকতাম আগে, সেখানে কিছু বাংলাদেশি ভাইয়েরা ছিল। আমি যখন লেখা এক টানে লিখেছি, পরে শুনাইলাম এবং অনলাইনে শুনাইছি বিভিন্ন ইয়েতে, তারপরে প্রিন্ট করে বিভিন্ন জনকে দিয়েছি। তো প্রথম লিখে যখন শুনাইলাম, কয়েকজন ছিল এরা আমাকে চড়াইয়া ধরছে, হাউ মাউ করে কেঁদে দিয়েছে ভাই। আমাকে বলে দাদা, শেফাত ভাই বলতো, বলে সবাই। তো ওখানে তারা তখন তো আর এরকম সেফুদা ভাইরাল হয় নাই। সেলিব্রিটি ছিলাম, কিন্তু আমজনতার কাছে ফেসবুক আসার পর সেফুদা ভাইরাল করে দিচ্ছেন আপনারা, তাই না? এই কবিতাটা সকল প্রবাসীদের মনের কথা তুলে ধরেছি। কবি মানে কি, সাহিত্যিক মানে কি, শিল্পী মানে কি? নিজের কথা, অপরের কথা, আপন মনের মাধুরী মিশিয়ে শ্রুতিসম্মতভাবে প্রকাশ করার নামই হলো সাহিত্য, শিল্প। এটা সৃষ্টি, তাই না? স্রষ্টা যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, একজন শিল্পী তাঁর শিল্পকর্ম, একজন কবি তাঁর কবিতা, এটাও শিল্প। সাহিত্য শিল্প, কথা বলা সেটাও শিল্প। কথা বলাটাও একটা আর্ট। এই যে দেখেন, আমি জানি আমার কাছে টেলিফোন আসে, অনেক মেসেজ আসে, অনেকে রিকোয়েস্ট করে অনলাইনে আসেন না কেন। বিশেষ করে পাল টকে আমরা আড্ডা দেই। আপনারা এখনও যারা পাল টক সম্পর্কে জানেন না, তার অন্ধকারের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছেন, দয়া করে paltalk.com, ভয়েস সেটিং রুম। আপনি চেহারা দেখে কথা বলতে পারেন, লাইভ ভিডিও, অডিও, চেহারা না দেখিয়েও বলতে পারেন। অগণিত তরুণ তরুণীদের কিলিমিলকি কিসির মিসির, পাখির কিসির মিসিরের মতো। সন্ধ্যার সময় যেমন বাঁশ ঝাড়ে অনেক পাখি কিচির মিচির করে, ভোরবেলায় যেমন পাখি ডাকে। পালটকে আসুন, সেখানে আপনারা সত্যিই আপনারা উপভোগ করবেন এবং সেফুদার সাথে, আপনাদের প্রিয় সেফুদার সাথে আড্ডা দিতে পারবেন। হ্যাঁ, সেখানে শব্দ বোমা মারতে পারবেন, শব্দ বোমা মারা জায়েজ। সেখানে গল্প করতে পারবেন, ভালো কথা বলতে পারবেন, ধর্মের কথা বলতে পারবেন। আজ 3 দিন থেকে আমার মন খুব খারাপ। বিশেষ করে আমাদের পালটকের একজন প্রাক্তন ইউজার নাগিব মাহফুজ,
ছোটবেলা থেকেই আমেরিকাতে থাকে মা বাবার সাথে। একজন টকবগে তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক হাইলি স্যালারিড পার্সন, এখনও বিবাহ করেনি। পাল্টকে অনেক তরুণীদের সাথে প্রেম করতে চায়, কিন্তু পারে না, কারণ সব তরুণীরা শুধু আমাকেই ভালোবাসে। সেজন্য নাগিব মাহফুজ আমার উপর কিছুটা, শুধু নাগিব না, সকল ইউজাররাই বিভিন্ন বয়সের, বিশেষ করে তরুণরা বলে, হ্যাঁ সব বান্ধবী সেফুদা নিয়ে যাও, প্রেম সম্রাট আমার আইডি, সেখানে বলে প্রেম দা নিয়ে যায়, প্রেম সম্রাট নিয়ে যাচ্ছে সবাইকে, সব মেয়েরা প্রেম সম্রাটকে ভালোবাসে, সেফুদাকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না, এরকম হিংসা। তখন আমি বলেছি, ওই যে অনেক আগে ডায়লগ শোনেন নাই আপনারা, 20-25 বছর আগের পুরনো ডায়লগ, কি হিংসে হয়, আমার মতো হতে চাও? এই যে এখন যেমন তরুণরা, ও না এই কথাটা ভুলে যাব পরে, নাগিব মাহফুজ অসুস্থ, সে আইসিইউতে আছে, আমেরিকাতে চিকিৎসাধীন, তার জন্য সবাই দোয়া করবেন। আমিও আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রার্থনার পর তার জন্য দোয়া করেছি, পবিত্র কোরআন শরীফ পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার প্রিয় ছোট ভাই, আমরা দীর্ঘ 25 বছর যাবৎ প্রায় এই পাল্টকে আড্ডা মারি। অনেকে আগে পরে আসছেন। নাগিবকে আমি চিনি 2007 সাল থেকে। তার নিজস্ব রুম আছে, পাল্টকে ভিন্ন ভিন্ন রুম আছে, আমার যেমন সাংস্কৃতিক বিপ্লব রুম আছে। আমি অনুরোধ করব, হে তরুণ তরুণীগণ, সারা পৃথিবীর সকল দেশ থেকে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে, গ্রামগঞ্জ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন বয়সের, বিশেষ করে তরুণ তরুণীরা যারা প্রেম করতে চাও, প্রেমের কোনো বয়স নাই, যেমন করে তিশা এবং কিং মোস্তাক প্রেম করে ভালোবেসে বিবাহ করেছেন, তাদের আমি স্বাগতম জানাই, তাদের প্রেমকে আমি শ্রদ্ধা করি। আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। কালকে তিশার বাবার সাথে আমার 3 বার কথা হয়েছে। তাকে আমি বলেছি, আপনি এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিশা বলছে সে ভালো আছে, প্রেম করে বিবাহ করে গিয়েছেন, বয়স কোনো ব্যাপার নয়। তাকে দুইজনকে ভালোবাসলে, বিশ্বাস করলে, শ্রদ্ধা, সবচেয়ে বড় কথা হলো রেসপেক্ট, সেলফ রেসপেক্ট, একের প্রতি অন্যের সম্মান, শ্রদ্ধাবোধ, বিশ্বাস, ভালোবাসা, ফিলিংস, প্রেম, মহব্বত, মায়া, এগুলো থাকতে হবে। এবং ফ্যামিলির সাথে আমিও কিং মোস্তাককে অনুরোধ করেছি, এর আগেও বলেছি, বইমেলায় তাদেরকে যারা অপমান করেছে আমি তাদের ধিক্কার জানিয়েছি। এ তরুণ তরুণীগণ, অন্য তরুণেরা মানে বেচারারা, হারে বেকার, গরিব, লেখাপড়া করারও পয়সা নাই অনেকের, এরা নেশা করে, তারপরে দেখা যায় হ্যাঁ আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেল কিং মোস্তাক, নিয়ে গেল তিশাকে, সেই জন্য হিংসা করে। আমারও অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি কচি কচি তরুণীরা আমাকে ভালোবাসে, তাই তারা আমাকেও হিংসা করে, আমি বুঝতে পারি, আমি নিজেই ভুক্তভোগী। ইয়াস। আচ্ছা ভাই, তোমরা কি আমাকেও বই মেলায় যদি আমি যাই, তোমরা কি, আমি যদি আমার ছোট বউ, তার বয়স 23 বছর, 23 ইয়ার্স, আমার বয়স হলো 73 ইয়ার্স, আমার ছোট বউয়ের সাথে আমার বয়সের ব্যবধান হলো 50 বছর। কিং মোস্তাকের সাথে তিশার বয়সের ব্যবধান 40 বছর। আমি তো আরও বেশি, 50 বছর আমার ব্যবধান, তার মানে 10 বছর আরও বেশি। আমার বয়স 73 বছর হয়ে 74 বছর চলে। আমার ছোট বউয়ের বয়স 24 বছর চলে, বুঝতে পারছো? 50 বছর ব্যবধান। এখন আমাকেও কি তোমরা হিংসা করে আমাকে ভুয়া ভুয়া এইসব বলে, বুইরা বেটা, লুচ্চা বেটা, এসব বলে ধাওয়া করবা? এই জন্যই তো আমার যেতে ইচ্ছা করে না তোমাদের দেশে। যদিও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমি, এখনও আমি বাংলাদেশের পাসপোর্ট বহন করি, আমি অন্য দেশের নাগরিকত্ব নেই, অনেক আগেই নিতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা করে না। আমি তো নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে কেন অন্য দেশের নাগরিক হব? আমি আশা করি, আমার ইচ্ছা আছে 26শে মার্চের আগে আমি
বাংলাদেশে আসব। এবার স্বাধীনতা দিবস আমি বাংলাদেশে উদযাপন করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন। তোমরা সবাই দোয়া করবে, আশীর্বাদ করবে। আশা করি তোমাদের সাথে আমার বাংলার মাটিতে দেখা হবে। কিন্তু অনেকে বলছে, না তুমি এসো না, তোমাকে হত্যা করবে, তোমাকে মেরে ফেলবে। আমি বলি, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, কোনো মানুষ হত্যা করিনি, আমি কারো ঘর বাড়ি জ্বালাই নাই, আগুন দেই নেই, কোনো কিছু করিনি, আমাকে কেন হত্যা করবে? বুঝতে পেরেছো? কারণ ওই যে শব্দ বোমা মেরেছি, বিশেষ করে রাজনীতিবিদদের, অসৎ রাজনীতিবিদদেরকে শব্দ বোমার আঘাতে কলিজা বিদীর্ণ করে দিয়েছি। মিথ্যুক ধোঁকাবাজ প্রতারকদের আমি জম, তাই না? তাদের জম এবং রাজাকারের জম আমি। তো তিশাকে আমি তার দত্তক পুত্র বানিয়ে, না পুত্র বলে না, হিরো আলমের কথা মনে আসে, দত্তক পুত্র। বাংলা বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়, বুঝছেন না? অ্যাডাপ্টেড ডটার। তিশা ইজ মাই অ্যাডাপ্টেড ডটার। তিশা আমার পালক মেয়ে। তিশার বাবা আমাকে দান করে দিয়েছেন তিশাকে, এবং তিশাকে আমি বলেছি আমি তাকে উচ্চশিক্ষার জন্যে ভিয়েনাতে নিয়ে আসব, এবং কিং মোস্তাককে আমি অনুরোধ করব, যথেষ্ট হয়েছে। আবেগের তাড়নায় আপনি তিশার সরলতার সুযোগে অনেক টাকা পয়সা ধন সম্পদের লোভ দেখিয়ে তাকে আইফোন কিনে দিয়ে এটা ওটা করে দিয়ে আপনি বহুত মজা লুটেঙ্গা। এবার তিশাকে ফিরিয়ে দিন তার মা বাবার কাছে। মিস্টার মোস্তাক, কিং মোস্তাক, আপনার সাথে যায় না, কারণ আপনার চেহারা দেখে আপনার চোর ডাকাইতের মতো মনে হয়। নরসিংদী এলাকার চোর ডাকাইতেছে, সালাকসরের, শিবপুরের, বুঝছেন না? চৌরা মানুষ আপনারা। সালাকসর, শিবসর, শিবপুর, এখানে আমি গেছি, আমার অনেক বন্ধু বান্ধবী আছে, আমার অনেক ক্যাডার আছে, গণবাহিনীর ক্যাডারদের ট্রেনিং দিতাম আমরা সালাকসরে, কথা বুঝছেন না? এখনো আছে। সারা বাংলাদেশে আমার পিঁপড়া বাহিনী আছে। মোস্তাক সাহেব, তিশার মা বাবার চোখের জল মুছে দিন। যদি আপনি তাদের গ্রহণ করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনি শ্বশুরকে নিয়ে গান গেয়েছেন, আপনি একটা বেয়াদব। আমি এখনো আপনি বলছি। জুতা কই? এই জুতা এনে দাও আমাকে, স্যান্ডেল এনে দাও। বেয়াদব। তার মা বাবা কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বাপের কাঁটা খায় তুই লবণের ছিটে দিচ্ছাস। ছোট লোক, গরিব, তোর আমি একদম তোর ওই দণ্ড, বুঝছাস? আমার পিঁপড়া বাহিনী দিয়ে তোর নুনুর গোড়া কাটিয়ে দিব। সাবধান, তুই ভালোবাসার নামে কলঙ্ক। তুই টাউট বাটপার, এর আগে অনেক মেয়ের জীবন ধ্বংস করেছিস। আর তার সোর্স অফ ইনকাম কি, এই ব্যাপারে আমি ডিবির হারুন সাহেবকে এবং এসবির মনির সাহেবকে আমি অনুরোধ করব, আপনারা যারা যারা গোয়েন্দা আছেন এসব ব্যাপারে দুদুকে তার বিরুদ্ধে মামলা করুন, এবং তাকে আপনারা খুঁজে বের করুন দ্রুতভাবে। 24 ঘন্টার ভিতর তাকে অ্যারেস্ট করা হোক। আমার একটা আন্তর্জাতিক মিটিং আছে, ওয়ার্ল্ড পিস মিশনের আমি চেয়ারম্যান, তো সেই জন্য আমি সেখানে যাচ্ছি। আই এম এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড দি চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড পিস মিশন। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপার প্রতি অত্যন্ত আমি কৃতজ্ঞ অনেকগুলো ব্যাপারে। তিনি গত 3 দিন আমার পাশের দেশ জার্মানিতে ছিলেন, মিউনিক শহরে, এবং নিরাপত্তাজনিত সিকিউরিটি বিষয়ক একটা সম্মেলনে এসেছিলেন। সেখানে তিনি সুন্দর বক্তব্য রেখেছেন, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর সাথে একান্তে সাক্ষাৎ করেছেন। তিনি আমার হাঁটু আপাকে অনুরোধ করেছেন যেন যুদ্ধবিরতির জন্যে তিনি সহযোগিতা করেন, এবং আমার হাঁটু আপা নিজেই উদ্যোগেই তার বক্তব্যে, তার ভাষণে আহ্বান করেছেন এই
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেন বন্ধ করা হয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সে বিষয়ে আজ ওয়ার্ল্ড পিস মিশনের পক্ষ থেকে জরুরি মিটিং ডেকেছি আমি সেই মিটিংয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গাজাতেও আমরা যুদ্ধ বন্ধ চাই। কোথাও যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ঘরে শান্তি চাই, বাইরে শান্তি চাই, দেশে শান্তি চাই, বিদেশে শান্তি চাই। প্রবাস জীবন অনেক কষ্টের। প্রতি মুহূর্তে আমরা প্রিয়জনদের মিস করি, প্রিয়জনরাও আমাদের মিস করে। শুধু টাকা নয়, বাংলাদেশে সব আছে, শুধু ইউরো নাই। আমার এক ছোট ভাই, তার নাম মনির শিকদার, বরিশালের পিরোজপুর বাড়ি। সে 4 দিন আগে ভিয়েনা থেকে ছুটিতে গিয়েছে দেশে, গ্রামের বাড়িতে, ঢাকায় আর কি। ঢাকায় ওর বাড়ি আছে, 2-3টে বাড়ি আছে ঢাকায়, পিরোজপুরে আছে, এবং ও বউ বাচ্চা নিয়েই এখানে থাকে প্রায় 30 বছর। আমার অত্যন্ত প্রিয় সে মনির। যাওয়ার সময় আমি বলেছিলাম, এই তুমি আমার বউয়ের জন্য কিছু নিয়ে যাবা না? আমার তো 2টা বউ, বড় বউ ছোট বউ। ওবারে যে কোনো কিছু নিতে হবে না, বাংলাদেশে সব আছে, শুধু ইউরো নাই। আমি আরে দারুণ সুন্দর কথা তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো, বাংলাদেশে সব আছে, শুধু ইউরো নেই, ডলার নেই, পাউন্ড স্টার্লিং নেই। তার মানে সে বলছে পারলে কিছু ইউরো দিয়ে দেন। যদি ইউরো দিতে আবার দেন, তার কাছে যেতে হয়, ওটার দরকার নেই। যা ইউরো দেয়া তো একটা টিপ দিলেই। আমি ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠাই, যদিও পাঠাইতে খরচ বেশি, রেট কম দেয়, তারপরেও ঝামেলার কারণে আমি অন্যখানে যাই না। ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারে দিয়ে দিলে 1 সেকেন্ডে, বলতে পারে চোখের নিমিষে, মানি সেখানে চলে যায়, ট্রান্সফার। তো বাংলাদেশে সব আছে, কচি কচি সুন্দরী তরুণীও আছে, তিশার মতো লাস্যময়ী তরুণীরাও আছে, কিন্তু ইউরো নাই, ডলার নাই, পাউন্ড স্টার্লিং নাই, তাই না? এটাকে আমি বলেছি, মানুষের সাথে কালকে কথা হলো, আমি বলেছি তোমার এই কথা আমার ছোট বউকে বলেছি। সে বলেছে, সে হাসতেছে, বলতেছে অদ্ভুত কথা বলেছে মনির ভাই। এটা মনিরের একটা বাণী হিসাবে আপনারা নিতে পারেন, মনির শিকদারের বাণী। বাংলাদেশে সব আছে, শুধু ইউরো নাই, ইউরো নাই। আমি ইউরোকে প্রমোট করি, কারণ আমি যেই দেশে থাকি সেখানে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরো মুদ্রার নাম হলো ইউরো, ঠিক আছে? অয়রো, জার্মান ভাষায় অয়রো বলে, ইউরো। তাহলে বাংলাদেশে সব পাওয়া যায়, শুধু বাংলাদেশে ইউরো নেই। না, সেন্টেন্সটা সুন্দর হয় নাই, তাই না? বাংলাদেশে সব আছে, শুধু ইউরো নাই। বাণীতে মনির শিকদার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।